আসসালামু আলাইকুম সকল চাকরি পরীক্ষার্থী বা চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটিতে। আজকে আমি সলভ করব বিগত ৩৫তম বিসিএস এর বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশের পাঠটি। আপনারা জানেন বিসিএস পরীক্ষার ক্ষেত্রে বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো সলভ করার গুরুত্ব কতটা। বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলে একজন বিসিএস পরীক্ষার্থী বা প্রার্থী জানতে পারবে যে কী সব টপিক থেকে মূলত বেশি প্রশ্ন আসে বা কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, বেশি পড়তে হবে, কিংবা কোন টপিকগুলো একটু কম পড়লে হবে, যেগুলো থেকে কম প্রশ্ন হয়ে থাকে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ৩৫তম বিসিএস এর বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশটি সলভ করার চেষ্টা করব এবং বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাড করা হয়েছে যেগুলো পরবর্তী বিসিএসে আসতে পারে বলে আমার ধারণা। তো এর পরবর্তী সময়ে ৩৬তম বিসিএস, ৩৭তম বিসিএস, এভাবে পর্যায়ক্রমে ৪৬তম বিসিএস পর্যন্ত সকল বিষয়ে হচ্ছে প্রশ্ন সলভিং ক্লাস আমি এখানে এই চ্যানেলে আপলোড দিব। আপনারা যারা সেই ভিডিওগুলো দেখতে চান তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখেন যেন পরবর্তীতে সহজে আপনারা সেগুলো সামনে পেয়ে যান। তো আর বিলম্ব না করে চলুন শুরু করা যাক আজকের ৩৫তম বিসিএস এর বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশের প্রশ্ন সলভ। তো আমরা প্রথমেই যে প্রশ্নটি দেখছি সেটি হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। বাক্যটির নিম্নরেখ পদে মূর্ধন্য এবং দন্তস্ব ব্যবহারে বোঝা যাচ্ছে যে এই প্রশ্নটি এসেছে নত্যবিধান এবং সত্যবিধান থেকে। আমরা জানি যে এইখানে যে রটা আছে, র এর শেষে একটি স্বরধ্বনি আছে, সেটি অ। নত্যবিধান এবং সত্যবিধান অনুসারে আমরা জানি অ এবং আ ধ্বনি ব্যতীত যত ধরনের স্বরধ্বনি আছে সেগুলো যদি থাকে তাহলে মূর্ধন্যস্ব হয়, কিন্তু এখানে অধ্বনি থাকার পরেও এখানে দন্তস্ব না হয়ে মূর্ধন্যস্ব হয়েছে, তার মানে এই শব্দটি ভুল, এখানে দন্তস্ব হতো। এবং একইভাবে পরবর্তীতে আমরা এখানে একটি ই ধ্বনি দেখি, র রস্যই ইকার, এই ই ধ্বনির পরে আমরা জানি এর পরবর্তী অক্ষরের সাথে সর্বদা মূর্ধন্যস্ব হয়, এখানে দৈন্তস্য হয়েছে, তার মানে দুটো শব্দ এখানে ভুল। অপরিষ্কারে হতো মূর্ধন্যস্ব আর পুরস্কারে হতো দন্তস্য, দুটো শব্দই ভুল, তাহলে উত্তর হবে দুটোই অশুদ্ধ। ২ নম্বর আমরা প্রশ্নটা দেখি, নিচের কোন বানানটি অশুদ্ধ। আমরা জানি মনীষীতে মূলত দুটোই হচ্ছে দীর্ঘ ইকার হয়, তাহলে উত্তর হবে ক। কোন বাক্যটি শুদ্ধ। এখানে প্রথম বাক্যটিতে আমরা দেখতে পাই যে দৈন্যতা, দৈন্যতা বলে কোনো শব্দ নাই, এটা দীনতা হবে নয়তো দৈন্য হবে, তাহলে প্রথম অপশনটি এখানে বাদ। দ্বিতীয় অপশন এখানে ঠিক আছে দৈন্য, কিন্তু এখানে মহত্ব বানানে ভুল আছে। মহত্ব বানানো হচ্ছে তয়ত এর সাথে বফলা যুক্ত হয়, তো এটাও ভুল। এবার ৩ নম্বর দেখি, এখানে দৈন্যতা, এটাও হবে না, দৈন্যতা ভুল। এখানে দৈন্য ঠিক আছে, মহত্ব ঠিক আছে, তার মানে উত্তর হবে ঘ। কনজিউমার গুডস, এটি এসেছে মূলত পারিভাষিক শব্দ থেকে। কনজিউমার গুডস এর অর্থ হলো ভোগ্যপণ্য, তো উত্তর হবে খ। জল শব্দের সমার্থক নয় কোনটি। সলিল শব্দের অর্থ জল, উদক শব্দের অর্থ জল, নীর শব্দের অর্থ জল, কিন্তু জলধি শব্দের অর্থ হচ্ছে সাগর, তার মানে জলজ শব্দের সমার্থক নয় জলধি। ৬ নম্বর প্রশ্নে দেখতে পাই যে কোন শব্দ জোড়া বিপরীতার্থক নয়। এই যে প্রথম ক, খ, গ তিনটাই হচ্ছে বিপরীতার্থক শব্দ, আর হৃষ্ট এবং পুষ্ট একই ধরনের অর্থ প্রকাশ করে, এই দুটি হচ্ছে সমার্থক শব্দ, তাহলে উত্তর হবে ঘ। পরশ্য শব্দের মানে হচ্ছে আগামীকালের পরের দিন কিংবা গতকালকের পূর্বের দিন, অর্থাৎ পরশ্য শব্দটির অর্থ পরশু। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি। মোট ৭টি মৌলিক স্বরধ্বনির সংখ্যা। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে। সমাস দ্বারা শব্দ সাধন হয়, উপসর্গ দ্বারা শব্দ সাধন হয়, এছাড়াও প্রত্যয় দ্বারাও শব্দ সাধন হয়, লিঙ্গ দ্বারা শব্দ সাধন হয় না, তার মানে উত্তর হবে এটি। লবণ শব্দের বিশিষ্ট কোনটি। নুন। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়। আমরা জানি একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি, সেই আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি, কিন্তু এখানে আসক্তি বানানটি ভুল আছে, আসক্তি হচ্ছে বাক্যের বৈশিষ্ট্য নয়। নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত। এখানে হচ্ছে এই যে খণ্ডযোগিত, এটি হচ্ছে প্রত্যয়সাধিত। দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। দ্বীপ যোগ অয়ন।
জজ সাহেব কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ, কারণ পাশাপাশি দুটি বিশেষ্য যদি বসে এবং দুটি বিশেষ্য যদি একই ব্যক্তিকে নির্দেশ করে সেটি হয় কর্মধারয় সমাস। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপাদিক ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। অভিশ্রুতি, অপনিহিত এবং ধ্বনি বিপর্যয় আমরা জানি ধ্বনি পরিবর্তনের তিনটি প্রক্রিয়া। সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছেন কোন কবি? সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছেন কানহবা, মোট 12টি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? আমরা জানি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন একটি, সেটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদের অন্য নাম হচ্ছে দোহাকোষ। তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থ কি? এখানে তাম্বুল অর্থ হচ্ছে পান, রাতুল মানে হচ্ছে লাল, হইল অধর মানে হচ্ছে ঠোঁট, আর পরশে মানে হচ্ছে পরশে। তার মানে হচ্ছে পান লাল, লাল হইল ঠোঁটের পরশে, তো উত্তর হবে ঠোঁটের পরশে পান লাল হলো। হপ্তক পয়কর হচ্ছে সৈয়দ আলাউলের রচনা। মঙ্গল কাব্যের কবি নন কে? কানাহরি দত্ত মঙ্গল কাব্যের কবি, মানিক দত্ত মঙ্গল কাব্যের কবি, ভারতচন্দ্র রায় গুণাকর মঙ্গল কাব্যের কবি, দাশু রায় মঙ্গল কাব্যের কবি নন। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন কে? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক ম্যাশম্যান। এই হচ্ছে পত্রিকা অংশ থেকে এসেছে। অনেকগুলো পত্রিকা বাংলা সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেসব পত্রিকাগুলো সম্পাদক, প্রকাশসাল ইত্যাদি পড়লে আপনারা কয়েকটা প্রশ্ন কমন পেতে পারেন। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী, আত্মচরিত? রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবাস কোথায় ছিল, আদিবসতি কোথায় ছিল? এটা আপনারা অনেকে ভুল করে থাকেন, অনেকে মনে করেন এটা হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহ, কিন্তু কুষ্টিয়ার শিলাইদহ নয়। কুষ্টিয়ার শিলাইদহ ছিল মূলত ওই রবীন্দ্রনাথ যখন তার জমিদারি সামলাচ্ছিলেন এই অঞ্চলে, তখন তিনি কুষ্টিয়ার শিলাইদহে কিছুদিন অবস্থান করছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষে আদিবসতি ছিল মূলত খুলনার পিঠাভোগে। তেল নুন লোকরি কার রচিত গ্রন্থ? এটি মূলত প্রমোদ চৌধুরীর রচিত একটি গ্রন্থ। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকটি লিখেছেন মধুসূদন দত্ত। তার নাটকটির নাম ছিল কৃষ্ণকুমারী। কপালকুণ্ডলা মূলত কোন প্রকৃতির রচনা? রোমান্সমূলক উপন্যাস। কোনটি রবীন্দ্রনাথ রচিত রচনার অন্তর্গত নয়? এখানে এটি 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 তিনটাই হচ্ছে রবীন্দ্রনাথ রচিত রচনার অন্তর্গত, কিন্তু এটি নয়। তার মানে উত্তর হবে খ। দ্রৌপদীকে আপনারা জানেন, দ্রৌপদী হচ্ছে প্রাচীন মহাভারতের পাঞ্চাল রাজের, পাঞ্চাল যে রাজা ছিলেন তার নাম ছিল দ্রৌপদ। তার একমাত্র কন্যা দ্রৌপদী, যাকে বিবাহ করেছিলেন পাণ্ডুপুত্র, 5জন পাণ্ডুপুত্র, যুধিষ্ঠির, অর্জুন, তারপরে হচ্ছে ভীম, নকুল এবং সহদেব। এই 5 ভাই মিলে বিয়ে করেছিলেন। তার মানে মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রীর নাম হচ্ছে দ্রৌপদী। মিলির হাতে স্টেন গান গল্পটি লিখেছেন মূলত আখতারুজ্জামান ইলিয়াস। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? এটা আপনারা সবাই জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তার নিজের আত্মগ্রন্থ। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটি গেয়েছিলেন হচ্ছে কাঙালিনী সুফিয়া, আর গানটি লিখেছেন শেখ ওয়াহিদ নামে একজন ব্যক্তি। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। আপনারা অনেকে হয়তো জানেন যে তারেক মাসুদ এবং তার স্ত্রী কেথরিন মাসুদ বাংলা সাহিত্যের বিভিন্ন উপন্যাস, গল্প নিয়ে অনেক চলচ্চিত্র নির্মাণ করেছেন। হুলিয়া কবিতা কার রচনা? হুলিয়া কবিতাটি মূলত নির্মলেন্দু গুণের রচনা। নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে সোমেনচন্দ। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত রয়েছে? এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশের পুনর্গঠন সংক্রান্ত এবং মুক্তিযুদ্ধে যে মানে বিপর্যস্ত অবস্থা হয়েছিল দেশের, সেই চিত্রগুলো তার এই উপন্যাসে উঠে এসেছে। উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। আমরা এখানে দেখি শব্দ এবং কর্ণ। তো আমরা কান দিয়ে শব্দ শুনতে পাই, আলো দেখতে পাই চোখ দিয়ে। উত্তর হবে গ, চক্ষু। কোন বানানটি শুদ্ধ? প্রতিযোগী বানানে হচ্ছে দীর্ঘ ইকার আছে গ এর সাথে, আর প্রতিযোগিতায় কোনো দীর্ঘ ইকার নাই, সবগুলো হচ্ছে রস্য ইকার। তাহলে উত্তর হবে এটা। কোন বানানটি শুদ্ধ? আপনারা জানেন শ্বশুর বানানে বফালা থাকে, এটা তাহলে শুদ্ধ। তো আজকে 35তম বিসিএস এর প্রশ্ন আপনাদেরকে সলভ করালাম। আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন।
আমি হয়তো আগামীকাল নয়তো পরশু 36তম বিসিএস এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ সিলেক্ট করে কিছু প্রশ্ন অ্যাড করে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।